জগদ্ধাত্রীকে ফোন করে সব সত্যিটা জানিয়ে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মেহেন্দি সবাইকে বলতে থাকে, আপনাদের না কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওই স্বয়ং কৌশিকী মুখার্জিও বাঁচাতে পারবে না। ঠিক তখনই এই কথাতে অবাক হয়ে যায় সবাই। তারপরেই মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ, আপনাদের না এক এক করে আমি সবাইকে কোর্টে টেনে নিয়ে যাব। সবাইকে কিচ্ছু করতে পারবেন না, আপনারা কিচ্ছু করতে পারবেন না। তারপরে সবাইকে সরিয়ে দিয়ে এই মুখার্জি পরিবারের সম্রাজ্ঞী হব আমি। আমি একমাত্র মালকিন হব আমি, মেহেন্দি মুখার্জি। তখন এই কথাতেই প্রীতি বলতে থাকে, তার মানে তুমি যে পাল্টে গিয়েছিলে সেটা সব নাটক ছিল, সম্পূর্ণ নাটক ছিল? তখন মেহেন্দি বলতে থাকে, না না, নাটক ছিল না তো, আমার দিদির জন্য আমি পাল্টে গিয়েছিলাম। কিন্তু আমার দিদিকে আপনারা খুন করেছেন, তাই তো তার বদলা নেব আমি, তার বদলা নেব। বুঝতে পেরেছেন? তার বদলা আমি নেবই। তখন এই কথাতে রাজনাথ বলতে থাকে, চেষ্টা করে দেখো না কি হয়। কারণ আজকে তো নাকি হসপিটালে গিয়েছিলে, তারপরে মিডিয়ার সামনে তোমাকে নাকি জব্দ করা হয়েছে। তুমি আর দিব্যা মিডিয়ার সামনে নাকি যা তা বলেছিলে, আর তোমাদেরকে জব্দ করেছে ওই কৌশিকী মুখার্জি। ভুলে যেও না, ওর নাম না কৌশিকী মুখার্জি। এমন নাকানি চুবানি দেবে না যে সারা জীবন মনে থাকবে। তখনই মেহেন্দির হসপিটালের কথা মনে পড়ে যায়। তারপরে মেহেন্দি বলতে থাকে, কিচ্ছু করতে পারবেন না, আপনাদেরকে সবাইকে আমি কোর্টে হাজির করব, কোর্টে। বুঝতে পেরেছেন? সবার সাজা হবে। আপনারা আমার দিদিকে মেরে ফেলেছেন। তখন এই কথাতেই সবাই অবাক হয়ে গেলেই তখন রাজনাথ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাবে তুমি কি করতে পারো। তখনই মেহেন্দি উৎসবকে বলতে থাকে, উৎসব, তোমার মমকে বলো আমার খাবারগুলো সার্ভ করে দিতে। তখন এই কথাতে অবাক হয়ে যায় সবাই। তখন কৌশিকীর মা বলতে থাকে, কেন, সবাই তোমরা একসাথে খাবার খাবো তাই না? তখন মেহেন্দি বলতে থাকে, না, যা যখন ইচ্ছে সে তখন খাবে। এই পরিবারটাকে না আমি ভেঙে দেব, ভেঙে দেব, এই পরিবারটাকে আমি পুরো শেষ করে দেব। তারপরে এই পরিবারের মাথায় বসবো আমি, আমার কথা মতো সব হবে। যা শুনে বৈদেহী শুদ্ধ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে হসপিটালে গিয়ে ডক্টরকে সাধু পাঠাকবার বলতে থাকে, বলুন ম্যাডাম, কি হয়েছিল কালকে? একমাত্র প্রত্যক্ষ সাক্ষী হলেন আপনি, আপনার চোখের সামনে সবটা ঘটেছিল। বলুন কি হয়েছে? কারণ যে এই কাজটা করেছে সে একজন পাকা খেলোয়াড়, এটা হলো একটা পাকা হাতের কাজ। যে গুলিগুলো করেছে সেটা সে একজন প্রফেশনাল। যা শুনে ডক্টর পুরো ভয় পেয়ে যায়। তখনই সেখানে স্বয়ম্ভু চলে আসে আর এসে বলতে থাকে, বলুন ম্যাডাম, কে করেছিল এসব? কে করেছে বলুন? সিসিটিভি ফুটেজ শুধুমাত্র এটাই পাওয়া গেছে যে গুন্ডাগুলো ঢুকেছিল। তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ, গুন্ডাগুলো ঢুকেছিল। তখন স্বয়ম্ভু বলতে থাকে, বলুন ম্যাডাম, আপনার কাছ থেকে আমরা সবটা জানতে চাই। বলুন কে করেছে এসব, কে করেছে? আর তখনই স্বয়ম্ভু বলতে থাকে, আমার বেবিটাকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল। তখনই সাধু পাঠাকর বলতে থাকে, কি বলছো স্বয়ম্ভু? তখন স্বয়ম্ভু বলতে থাকে, হ্যাঁ স্যার, আমার বেবিটাকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল। তখন ডক্টর বলে, হ্যাঁ বের করা হয়েছিল তো, ওই গুন্ডাগুলো তিনজন এসেছিল, ওরাই এনআইসিইউতে ঢুকেছিল। তারপরে বাহির থেকে আরো কয়েকজন লোক আসে, এসে ওদের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যায়। তখন বাচ্চাটাকে আমি আগলে রেখেছিলাম, আর তখনই গোলাগুলি হয়। তারপরে আমি এনআইসিইউতে বাচ্চাটাকে শিফট করি। জানেন তো, একটা অলৌকিক ব্যাপার হলো, বাচ্চাটা এতক্ষণে মরে যেতে পারতো, কিন্তু বাচ্চাটার কিচ্ছু হয়নি, বাচ্চাটা বেঁচে গেছে। এটাই হলো সব থেকে বড় কথা। তখনই স্বয়ম্ভু বলতে থাকে, বলুন না ম্যাডাম, কে করেছে এসব, বলুন। তখন ডক্টর বলতে থাকে, দেখুন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে উপর মহলের সাথে কথা বলুন, সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করুন, তাহলেই তো সবটা হয়ে যায়। আপনারা তো রীতিমতো আমাকে কাঠগড়ায় তুলছেন। আমি কি জানি বলুন, আমি যেটা জানতাম সেটাই তো বলছি। তখন স্বয়ম্ভু বলতে থাকে, দেখুন ম্যাডাম, যে কাজটা করেছে তার কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ, কারণ সে আমার মেয়েকে বাঁচিয়েছে। কিন্তু কে করেছে সেটা তো আমাকে জানতে হবে। কে করেছে? তখনই চিরঞ্জিত বলতে থাকে, আচ্ছা স্বয়ম্ভু, আপনি একজনের কথা বলছেন, তার মানে কি যে কোনো একজন করেছে? তখন স্বয়ম্ভু বলতে থাকে, হ্যাঁ, যে কোনো একজন করেছে, একজনই করেছে। আর তাছাড়া ওই গুন্ডাদের হাতের বন্দুক দিয়েই গুলিগুলো করা হয়েছে। আর ওই কালু হলো একটা কুখ্যাত গুন্ডা, ওর পিস্তল থেকে এই গুলিগুলো করা হয়েছে। তার মানে যে অনেক পারদর্শী সেই গুলিগুলি করেছে। কিন্তু কে করেছে, যে করুক না কেন, আমার মেয়েকে সে বাঁচিয়েছে, অবশ্যই আমি তার কাছে কৃতজ্ঞ। তখনই সাধু একবার বলতে থাকে, স্বয়ম্ভু, এই কেসে তদন্তের ভার হলো তোমার উপর, তাই প্লিজ তদন্ত করো, এসব কিছু কে ঘটিয়েছে। তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ তদন্ত করুন না। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীকে ডক্টর বলতে থাকে, ম্যাডাম, এবার অন্তত আপনি ওটিটা করিয়ে নিন না, ওটিটা করিয়ে নিন। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না ডক্টর, আমি ওটিটা করাবো না, ওটিটা করাবো না, করালে আমি যদি মরে যাই। তখন ডক্টর বলতে থাকে, দেখুন আপনি তো এমনিতেও মারা যাবেন, তাহলে ওটি করালে আপনি বাঁচতেও তো পারেন। তখন জগদ্ধাত্রী বলে, সেই সম্ভাবনা তো অনেক কম। তাহলে আমার মেয়েটার কি হবে ডক্টর?
আমার মেয়েটাকে তো বাঁচাতে হবে। আমার মেয়েটাকে না বাঁচিয়ে আমি কোত্থাও যাব না, কোত্থাও না। তখন এই কথাতেই ডক্টর বলতে থাকে, দেখুন জগদ্ধাত্রী, আমি চাই আপনি বেঁচে থাকুন। কিন্তু আপনি যদি এভাবে না করেন, ওটিটা না করালে তো আপনি তো এমনিতেও মারা যাবেন। আর এই সবকিছুর মাঝখানে আমাকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাকে সবাই সন্দেহ করছে। পুলিশ, মিডিয়া সবাই সন্দেহ করছে। আমি আর কতদিন লুকিয়ে রাখবো বলুন তো, কতদিন? তখন জগদ্ধাত্রী এই কথাতেই বলতে থাকে, ডক্টর প্লিজ, আপনি, আমি জানি আমার জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে, কিন্তু কি করব? আমার বাচ্চাকে তো আমার বাঁচাতে হবে। তখন ডক্টর বলতে থাকে, আচ্ছা জগদ্ধাত্রী, আপনি আপনার স্বামীকে কেন বলছেন না সবটা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন জগদ্ধাত্রী বলে, না, আমার স্বামী স্বয়ম্ভ, ওকে আমি কিচ্ছু বলতে চাই না। ও একবার যখন জেনেছে আমি মারা গেছি, তাহলে সেভাবেই থাক। ওর কাছে বেওয়ারিশ একটা লাশের অস্থি পৌঁছে গেছে, ছাই পৌঁছে গেছে। তাই আমি চাই ও জানুক যে আমি মৃত। না হলে পরেও আমি মরলে তখনও তো জানতে পারবে, তখনও তো কষ্ট পাবে। তার থেকে এমনিতেই থাক। আমার বাচ্চাটাকে আমি সুস্থ করে রাখতে চাই। আমার বাচ্চাটা যেন ভালো থাকে, আমি সেটা চাই। নাহলে স্বয়ংভূ যদি জানতে পারে আমি বেঁচে আছি, তাহলে আমার মেয়েটাকে আমি আর বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না। তখন আমাকেও ওরা মারতে চাইবে, আবার মারতে চাইবে। তখন এই কথাতে ডক্টর অবাক হয়ে যায়। তারপর ডক্টর বলতে থাকে, প্লিজ অপারেশনটা করিয়ে নিন। তখন ডক্টরকে জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা ডক্টর, আমার আর কতদিন আছে, কতদিন বাঁচবো আমি? তখন ডক্টর বলে, আপনার সময় শেষ হয়ে গেছে জগদ্ধাত্রী। এখন অপারেশনটা করালে তারপরেও আমি সার্থক হতাম যে আমার হাতে অপারেশন করা হয়েছে। কিন্তু সেটাও তো আপনি সুযোগ দিচ্ছেন না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, অপারেশনটা তো করালে আমি বাঁচবো না ডক্টর। তখন ডক্টর বলে, দেখুন 90% চান্স নেই, কিন্তু 10% তো চান্স আছে। আপনি অপারেশনটা করালে এখনো তো বেঁচে যেতে পারেন। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, না ডক্টর, আমি এখন ওটি করাবো না। তখন এই বলে কাঁদতে থাকে জগদ্ধাত্রী। তখন ডক্টর কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীকে কৌশিকী মুখার্জি ফোন করে। ফোন করে বলতে থাকে, জগদ্ধাত্রী, সবকিছু ব্যবস্থা করা হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওই যে যে গুন্ডাটা বেঁচে আছে, তার ওখান থেকে আমরা কিছু সময়ের জন্য সবাইকে সরিয়ে নেব। আমার মিডিয়ার লোকজন সবাই ঘিরে রাখবে। আর একটা ঝামেলা সৃষ্টি করে দেবো। হ্যাঁ, কারো ক্ষতি হবে না, কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করে দেবো, যেন সবাই তা নিয়ে ব্যস্ত থাকে। সেই সময়টার মধ্যেই তোমাকে কাজটা সারতে হবে। ঠিক আছে? সেই সময়টার মধ্যে গুন্ডাটার কাছে তোমাকে পৌঁছে যেতে হবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, থ্যাংক ইউ বড়দি, থ্যাংক ইউ। তখন কৌশিকী বলতে থাকে, থ্যাংক ইউ বলা লাগবে না, নিজের লোকদের আবার কিসে থ্যাংক ইউ জগদ্ধাত্রী? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে বড়দি, কিন্তু কোন সময় সেটা তো বললেন না। তখন কৌশিকী বলতে থাকে, দুপুরের সময়, দুপুর 2টার পরে, ঠিক আছে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ঠিক আছে। তখন কৌশিকী বলে, তুমি ভালো থাকো, তুমি বেঁচে থাকো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, সেটা তো ডক্টর বলছে না বড়দি, ডক্টর তো বলছে না, ডক্টর তো বলছে আমার সময় শেষ, আমি আর বাঁচবো না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তখন কৌশিকী বলতে থাকে, না জগদ্ধাত্রী, তোমার কিচ্ছু হবে না। তোমার মেয়েকে না বাঁচিয়ে, সুস্থ না করে তোমার কিচ্ছু হবে না। তোমার মেয়ের মা ডাক শুনবে তুমি। আর তোমার মেয়েও তোমাকে মা ডাকবে। ওইটুকু মেয়ে তোমাকে মা ডাকার জন্য আগ্রহে আছে, অপেক্ষায় আছে, আর তুমিও তোর মা ডাক শোনার জন্য অপেক্ষায় আছো। তখনই যক্ষতাতে কাঁদতে থাকে আর বলতে থাকে, বড়দি, সেই সময়টুকু কি আমি পাবো? সেটা তো অনেক দূরে। তখনই কৌশিকী বলতে থাকে, মনের ইচ্ছা, তোমার মনের ইচ্ছা তো আছে, তুমি ঠিক বেঁচে থাকবে, দেখবে তুমি ঠিক বেঁচে থাকবে। আর জগদ্ধাত্রী কালকে আসতে পারবো না, কারণ কালকে তোমার বোন, সে আবার আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে গৃহবধূ হত্যার কারণে। তখন এই কথাতেই জগদ্ধাত্রী বলতে থাকে, সরি বড়দি। তখন কৌশিকী বলতে থাকে, না না, সরি কেন বলছো? এই সমস্যা তো এই কৌশিকী মুখার্জি তুড়ি মেরে সলভ করে দেবে। তোমার বোন জানে না যে কৌশিকী মুখার্জি কি জিনিস। তুমি একদম এগুলো নিয়ে ভাববে না, ঠিক আছে? তোমাকে আমি যেটা বললাম সেটা নিয়ে ভাবো, আর তোমার মেয়েকে নিয়ে ভাবো। এই বলেই কৌশিকী ফোনটা রেখে দেয়। তখন জগদ্ধাত্রী কাঁদতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।